হ্যালো বন্ধুরা, ভাবুন তো ওয়াল্ট ডিজনিকে ছাড়া পৃথিবীটা কেমন হতো, কেমন কাটতো আপনার আমার শৈশব ডিজনির তৈরি মিকি মাউস, আলাউদ্দিন, দ্য লায়ন কিং এর মতো এসব মজার চরিত্রগুলো ছাড়া, যারা আপনার কল্পনার রূপকথার দুনিয়ায় এসে স্ফুলিঙ্গ ছড়িয়েছিল। অ্যানিমেশন চলচ্চিত্রের এই অগ্রদূত আমাদের শৈশবকে রাঙিয়ে তুলতে কালজয়ী সব চরিত্র আর রূপকথার জগৎ উপহার দিয়ে গেছেন। কিন্তু এর জন্য নাছোড়বান্দা এই উদ্যোক্তাকে পাড়ি দিতে হয়েছিল বিশাল এক দুর্গম পথ। প্রতারিত হয়েছেন অনেকবার, ব্যবসা করে লসও খেয়েছেন বহুবার, মুখোমুখি হতে হয়েছে কঠোর বাস্তবতার। পৃথিবীর ইতিহাসের পাতায় যা তাকে কিংবদন্তির আসন দিয়েছে, আবার ডিজনির চরিত্রগুলোর আড়ালে ঢাকা পড়েছে অনেক নির্মম বাস্তবতা। কেমন ছিল এই কিংবদন্তির জীবনের চলার পথ? সত্যিই কি তিনি মিকি মাউসের স্রষ্টা? ওয়াল্ট ডিজনির সকল অজানা জানা তথ্যগুলোই তুলে ধরবো স্টোরি বক্সের আজকের আয়োজনে। 5ই ডিসেম্বর 1901 সালে তিনি জন্মগ্রহণ করেন। পুরো নাম ওয়াল্টার এলিয়াস ডিজনি। তার বাবা এলিয়াস ডিজনি এবং মা ফ্লোরা ডিজনি। পরিবারের 5 সন্তান নিয়ে তখন সংসারে চলছে বেশ টানাপোড়েন। ওয়াল্টের জন্ম ইলিনয়ের শিকাগোতে। সে সময় শিকাগোর অপরাধ জগতের বেপরোয়াতা মাথাচাড়া দিয়ে ওঠায় ডিজনির বাবা ডিজনি ও তার পরিবার নিয়ে পাড়ি জমান মিসৌরিতে। ওয়াল্টের বয়স তখন 2 বছর। জমানো টাকা দিয়ে মার্সেলাইন নামক এক ছোটখাটো মিড ওয়েস্টার্ন শহরে কিনে ফেলেন 45 একরের একটি ফার্ম। ডিজনির বাবা কাঠমিস্ত্রির পেশা ছেড়ে শুরু করেন কৃষিকাজ। মার্সেলাইন শহর ওয়াল্ট ডিজনির জীবনে বেশ বড় ধরনের একটা ভূমিকা পালন করে। এখানে থাকাকালীনই কার্টুন আঁকানোর হাতেখড়ি হয় তার। তিনি আবিষ্কার করেন আর্টের প্রতি তার অদ্ভুত টান। ডিজনির বাবা ছিলেন বেশ কঠোর প্রকৃতির। অভাবের সংসারে তাই 5 সন্তানকেই থাকতে হতো কড়া নিয়মকানুন ও শাসনের মধ্যে। বাবাকে ফার্মের কাজে সাহায্যের পাশাপাশি ফার্মের পশু পাখির ছবি আঁকতে থাকেন ডিজনি। ফার্মে বেশ সুবিধা করতে না পেরে সেটিও বিক্রি করে দেন ডিজনির বাবা। এবারে ক্যান্সার শহরে এসে শুরু করেন পত্রিকা বিক্রি। ওয়াল্ট ডিজনি তখন 8 বছরের শিশু। ডিজনির বড় 2 ভাই পরিবারের নিয়মকানুনের সাথে মানিয়ে নিতে না পেরে পাড়ি জমান অন্য জায়গায়। বাবার কাজে সাহায্য করার জন্য এবার ডিজনির দায়িত্বটা বেড়ে যায় আরও। বেন্টন গ্রামার স্কুলে ভর্তি হয়ে লেখাপড়ার পাশাপাশি বড় ভাই রয় ডিজনির সাথে শুরু করেন পত্রিকা বিলি করার কাজ। ওয়াল্ট ডিজনি তার বড় ভাই রয় ডিজনিকে জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোতে পাশে পেয়েছেন। ভাইয়ের প্রতি তার বিশ্বাস এবং শ্রদ্ধা দুটিই ছিল বেশ। ভোর 4টা কখনো 3:30-এ উঠে বেরিয়ে পড়তেন পত্রিকা বিক্রি করতে। কাজ শেষে ছোট একটা ঘুমের পর আবারও রওনা হতেন স্কুলে। স্কুল থেকে ফিরে আবারও পেপার বিক্রির কাজ। টানা 6 বছর এই ক্লান্তিকর কাজ করে যান তিনি। ক্লান্তির জন্য কখনো কখনো ক্লাসেই ঘুমিয়ে পড়তেন, কিন্তু আঁকাআঁকির প্রতি তার ভালোবাসা কখনোই কমেনি। আর্ট ক্লাসে চমৎকার সব স্কেচ করে অবাক করে দিতেন শিক্ষকদের। মনের মধ্যে লুকিয়ে থাকা স্বপ্নটাকে তিলে তিলে বড় করতে থাকেন চর্চার মাধ্যমে। নিউজ পেপার বিক্রির সুবিধায় কার্টুন এঁকে পেপারেও ছাপাতেন মাঝে মাঝে। কিছু বাড়তি আয়ও হয়ে যেত। এদিকে ডিজনির বাবা যেন কোথাও তেমন সুবিধা করতে পারছেন না। নিউজ পেপার বিক্রি ছেড়ে পরিবার সহ আবারও ফিরে এলেন শিকাগোতে। পার্টনারশিপে শুরু করলেন ওজেল জেলি ফ্যাক্টরিতে ব্যবসা। আর 16 বছর বয়সী কিশোর ওয়াল্ট ডিজনি ভর্তি হন ম্যাককিনলি হাই স্কুলে। দক্ষতার জোরে হয়ে যান স্কুলের নিউজ পেপারের জুনিয়র আর্ট এডিটর। দিনে স্কুল আর রাতে শিকাগো একাডেমি অফ ফাইন আর্টসের আর্ট ক্লাসে চলতো প্রশিক্ষণ। আর্ট ক্লাসের খরচ জোগাতে কাজ নেন বাবার ফ্যাক্টরিতে কাচের জার ধোয়ার। কিন্তু লেখাপড়ায় মনোযোগের অভাবে হাই স্কুলে পড়ার সুযোগটাও হারালেন ডিজনি। এদিকে ভাই রয় যোগ দিয়েছেন চলমান প্রথম বিশ্বযুদ্ধে। ভাইকে সঙ্গ দিতে যোগ দিতে চাইলেন আর্মিতে, কিন্তু 17 বছর পূর্ণ হয়নি তার। তাই সে আশা পূরণ না হলেও সুযোগ পান রেড ক্রস অ্যাম্বুলেন্স সেনাদলের অ্যাম্বুলেন্স চালক হিসেবে। তার জন্য ব্যবহার করেন জাল জন্ম নিবন্ধন। ডিজনিকে নিয়ে যাওয়া হয় ফ্রান্সে। যুদ্ধ তখন শেষ পর্যায়ে। সেই নৃশংসতা দৃশ্য চলাকালীন মুহূর্তেও ভবিষ্যতের আর্টিস্ট সত্তাকে বাঁচিয়ে রাখতে অ্যাম্বুলেন্সের গায়ে চিত্রকর্ম তৈরি করে যান তিনি। যুদ্ধ শেষে ইউরোপ থেকে ফিরে এলেন আবারও যুক্তরাষ্ট্রে। মনে এখন পূর্ণ বিশ্বাস, নিজ জীবন যুদ্ধে নামতে প্রস্তুত তিনি। 18 বছর বয়সী ডিজনি এবার চাকরির খোঁজে নেমে পড়লেন। কিছুদিন বাদই যোগদান করলেন ক্যান্সাস সিটির প্রেসম্যান রুবিন স্টুডিওতে কমার্শিয়াল আর্টিস্ট হিসেবে। পরিচয় হলো সহকর্মী আই ওয়ার্কার্সের সাথে। বড় ভাই রয়ের মতো আই ওয়ার্কার্সকেও পাশে পেয়েছিলেন ডিজনি। তার জীবনের জটিল মুহূর্তগুলোর সময় তিনি ছিলেন তার পাশে। পরের বছর স্টুডিওটি থেকে বের হয়ে গেলেন তারা দুজনেই। 2 বন্ধু মিলে খুলে বসলেন নিজেদের স্টুডিও, ডিজনি আই ওয়ার্কস অ্যাড স্টুডিও। কিন্তু ভাগ্য সহায় হলো না এবারও। যথাযথ ক্লায়েন্টকে আকৃষ্ট করতে পারলেন না তারা। 1 মাস বাদে ক্ষান্ত দিয়ে শুরু করলেন নতুন চাকরি। আবারও ক্যান্সাসি সিটি ফিল্ম অ্যাড কোম্পানিতে কার্টুনিস্ট হিসেবে যোগদান করলেন। আই ওয়ার্কস আর ডিজনি মিলে তৈরি করতে থাকলেন মুভি থিয়েটারের জন্য অ্যাড। সিটি ফিল্মে কাজ করার সময় ডিজনি একদিন ধার করে আনেন অব্যবহৃত একটি
ক্যামেরা, শুরু করলেন নতুন আইডিয়ার পরীক্ষা, স্টপ অ্যাকশন ফিল্ম। তার আঁকা চিত্রগুলো দিয়ে একের পর এক ফ্রেম সাজিয়ে তৈরি করার চেষ্টা করলেন অ্যানিমেশন। রাতের পর রাত জেগে পরিশ্রম কাজে আসলো, সফল হলেন। এরপর নাম দিলেন লাফোগ্রাম। মাথায় আসা আইডিয়া আরেকটু পরিবর্তন করে লাইভ অ্যাকশন ফিল্ম তৈরির কথা জানালেন স্টুডিওর মালিককে, কিন্তু তা প্রত্যাখ্যান করলেন মালিক। পরের 2 বছর সেখানে কাজ করে আইওয়ার্ককে নিয়ে আবারও ত্যাগ করলেন এই কোম্পানিও, খুলে বসলেন লাফোগ্রাম ফিল্মস। এবারে ভাগ্য কিছুটা সদয় হলো, পিক্টোরিয়াল ফিল্মসের কাছে একটি ফেয়ারি টেল সিরিজ বিক্রি করতে পারলেন তারা। কিন্তু পরের বছর পিক্টোরিয়াল ফিল্ম দেউলিয়া হয়ে গেলে ডিজনির আর কোনো উপায় খোলা ছিল না। 22 বছর বয়সী ওয়াল্টের ভাগ্য সহায় না হলে কি হবে, হাল ছাড়ার পাত্রও তিনি নন। হলিউডে এসে মেলা চেষ্টার পর মার্গারেট উইঙ্কলার নামে এক কার্টুন ডিস্ট্রিবিউটরকে চিঠি লিখে পাঠালেন তিনি। লাফোগ্রাম নিয়ে আগ্রহ প্রকাশ করলেন মার্গারেট। চুক্তিনামায় সই করে কাজে নেমে পড়লেন ডিজনি। হলিউডের একটি রুম ভাড়া করলেন, সাথে আরো কিছু অ্যানিমেটর নিয়ে তৈরি হলো লাইভ অ্যাকশন ফিল্ম অ্যালিস ইন কার্টুনল্যান্ড। থিয়েটারে দেখানোর পর বেশ প্রশংসিত হলো সেই চলচ্চিত্র। ডিজনি এবার ডেকে আনলেন আইওয়ার্ক সহ আরো 2 জন আর্টিস্ট। ভাগ্য নতুনভাবে সঙ্গ দেয়া শুরু করেছে। ভাবছেন হয়তো এখানেই শেষ ভাগ্যের নির্মমতা, কিন্তু না। এক রুমের অফিস থেকে একতলার একটি বাসা ভাড়া করা হলো। এবার ডিজনি ব্রোস স্টুডিও নাম পাল্টে রাখা হলো হলো ওয়াল্ট ডিজনি স্টুডিও। এ সময় স্টুডিওরই এক আর্টিস্ট লিলিয়ান বাউন্ডসের প্রেমে পড়েন ডিজনি, বিয়ে করে ফেলেন তাকে। সময়টা 1927 সাল। মার্গারেট ডেকে পাঠালেন ডিজনিকে, জানালেন সে সময়ের জনপ্রিয় কার্টুন সিরিজ ফেলিক্স দ্য ক্যাট, যাকে পাল্লা দেওয়ার মতো একটি কার্টুন সিরিজ বানানোর কথা। রাজি হলেন ডিজনি, টিম নিয়ে নেমে পড়লেন নতুন মিশনে। পরের বছরই তৈরি করলেন অসওয়াল্ড দ্য লাকি রেবিট সিরিজ। রাতারাতি জনপ্রিয়তা পেল এই সিরিজ। এবার কিছুটা স্বস্তি, এতদিনের শ্রমের মূল্য পাওয়া শুরু হয়েছে। কিন্তু ভাগ্য বেঁকে বসলো আবারও। মার্গারেট চুক্তির টাকার পরিমাণটা বাড়াতে তার সাথে দেখা করতে নিউ ইয়র্ক গেলেন ডিজনি। যা শুনলেন তাতে পুরোপুরিভাবে মুষড়ে বললেন ডিজনি। বিশ্বাসঘাতকতা করেছেন মার্গারেট। অর্থবৃদ্ধির পরিবর্তে প্রতিশ্রুত অর্থের আরো কম অফার করেন তারা। এছাড়াও জনপ্রিয় অসওয়াল্ডের কার্টুন চরিত্রগুলোর সত্ত্বাধিকার চুরি করে নিজেদের নামে করে ফেলেছেন মার্গারেট। ভাষা হারিয়ে কিছু না বলে ফিরে আসেন ডিজনি, কিন্তু তার মনে একটাই ভাবনা, তখন আর হাল ছাড়া চলবে না। ওয়াল্ট ডিজনি আইওয়ার্কসকে সাথে নিয়ে ইঁদুরের চরিত্র দিয়ে শুরু করলেন নতুন কার্টুন তৈরির কাজ। অনেকেই হয়তো জানেন ওয়াল্ট ডিজনি মিকি মাউসের স্রষ্টা, কিন্তু বাস্তবে এই চরিত্রটি ডিজাইন এবং অ্যানিমেট করেন আইওয়ার্কস, যেখানে ওয়াল্ট কেবল পরামর্শ দিয়েছিলেন তাদের। চরিত্রের নাম মার্টিমার মাউস রাখলেও ডিজনির স্ত্রীর নামটি পছন্দ হয়নি, তিনি রাখলেন মিকি মাউস। স্ত্রীর দেয়া নামেই শুরু হলো নতুন কার্টুন সিরিজ। জীবনের মোড় ঘোরানোর জন্য এতটুকুই যথেষ্ট ছিল না। প্রথম দিকে কার্টুন চরিত্রগুলো শব্দ ছাড়া নির্বাক থাকলেও একটা সময় কার্টুনগুলো উন্নতি করার জন্য লিপসিঙ্কের মাধ্যমে শব্দ দেওয়া হয়। মিকি মাউসের ডিজাইন ওয়াল্ট নিজে না করলেও এবার ওয়াল্টের কণ্ঠেই রেকর্ড হলো মিকির ভয়েস। আইওয়ার্কস ডিজনি আর তাদের অ্যানিমেটরদের জাদুর ছোঁয়াই 1928 সালের 28 নভেম্বর প্রকাশিত হওয়া স্টিমবোট উইলি সবার মন জয় করলো। অসওয়াল্ডের থেকেও ব্যাপক জনপ্রিয়তা পেল স্টিমবোট উইলি। কোনো রকম হতাশা ছাড়া এবার ডিজনি তার জীবনের লক্ষ্যে পৌঁছাতে শুরু করেন। যেমনি জনপ্রিয়তা বাড়তে থাকে তেমনি লাভও আসতে থাকে সব দিক থেকে। কিন্তু এতদিন ছিল সবই কেবল সাদা কালো। টেকনিকালার আসার পর 1932 সালে প্রথম রঙিন অ্যানিমেশন ফ্লাওয়ার্স অ্যান্ড ট্রিজ একাডেমিক অ্যাওয়ার্ড জিতে নেন তিনি। একের পর এক অসাধারণ চলচ্চিত্র উপহার দিতে থাকেন ডিজনি স্টুডিও। 1927 সাল থেকে 2024 সালের এ পর্যন্ত ডিজনি স্টুডিও থেকে 129টি কার্টুন তৈরি হয়েছে এবং আরো 4টি নির্মাণাধীন অবস্থায় রয়েছে। অ্যানিমেশন জগতের এই কিংবদন্তি ছিলেন সবার থেকেই আলাদা। শত বাধা অতিক্রম করে প্রতারণা, অপমান, চাকরি না পেয়ে থাকার জ্বালা তাকে কম ভোগান্তি দেয়নি। কিন্তু সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত, ধৈর্য ধারণ এবং নিজ লক্ষ্যে অটুট থাকা তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। বুকের মধ্যে স্বপ্নটাকে শুধু বড়ই করেননি, এর জন্য ভালোবাসা দিয়ে তাকে লালন পালন করে গেছেন ডিজনি। কর্মজীবনে অর্জন করেছেন প্রচুর পুরস্কার। কার্টুন জগতের এই কালজয়ী কারিগর ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন 1966 সালের 15ই ডিসেম্বর। কিন্তু আজও তিনি বেঁচে আছেন কোটি শিশু কিশোরের হৃদয়ে। বড় হবার পরও ছোটবেলার সেই রঙিন স্মৃতি পিছু ছাড়ে না কারুই। প্রিয় বন্ধুরা, আপনার আমার শৈশবকে রাঙিয়ে তোলা মিকি মাউস, আলাউদ্দিন, দ্য লায়ন কিং এর মতো বিখ্যাত কার্টুনগুলোর আবিষ্কারক ওয়াল্ট ডিজনির জীবনীটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এরকম অনুপ্রেরণামূলক ভিডিও পেতে স্টোরি বক্স চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।